মালিক যদি দুর্নীতি করে তাহলে কর্মচারীরা তো সে দুর্নীতিতে আরও উৎসাহিত হয়। মন্ত্রী যদি দায়ী থাকে তাহলে কেন সচিব দায়ী হবেন ওই ঘটনার জন্য? বাংলাদেশের দুর্নীতির চ্যাম্পিয়ন আপনি যে বলেছেন যে 2000 সালে আমরা প্রথম দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। 2000 সালে ক্ষমতায় কারা ছিল? এই পতিত আওয়ামী লীগ। তখনই আমরা প্রথম হয়েছিলাম। এই যে মাত্র ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার কিন্তু মাত্র 5 মাস। তা আপনাকে এই বছরের পুরোটার সময় কিন্তু আওয়ামী লীগ শাসন আমল ছিল। সুতরাং আপনাকে এই 5 মাস দিয়ে তো টোটাল সিনারিওকে আপনার মূল্যায়ন করা যাবে না। সুতরাং বিগত সরকারটি যেভাবে দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় ছিল, আমার মনে হয় এই যে রিপোর্টটা তারই একটি প্রভাবের একটি ফল, যার কারণে বাংলাদেশ 14তম স্থানে এসেছে। আপনি দেখবেন যে একটা সরকার যদি আপদমস্তক দুর্নীতি হয় তাহলে তার অধীনস্থ যারা আছে সবাই কিন্তু তার জন্য একটি উৎসব হয়। আমরা এই এখন 5 তারিখের পর আমরা তো আপনার পত্রপত্রিকা আপনি দেখতে পাচ্ছেন যে দুর্নীতির কি আগ্রাসী প্রতিবেদন, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ যিনি ক্ষমতাধর ব্যক্তি তার ভিতর দুর্নীতির অভিযোগ। তো যদি মালিক যদি দুর্নীতি করে তাহলে কর্মচারীরা তো সে দুর্নীতিতে আরও উৎসাহিত হয়। তো বাংলাদেশের আসল চিত্রটা কিন্তু এখানে আপনি দেখেন। আমরা দেখলাম যে সেই দিন বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান গ্রেপ্তার হলেন। আমরা পত্রিকায় প্রতিবেদন দেখলাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে 3 লক্ষ কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি এটা কি বলবেন, ঘুষ নাকি ওনাকে দিয়েছে। আপনি দেখেন রূপপুর পারমাণবিক কেন্দ্রে, সেখানে আমাদের ভারতে একই পারমাণবিক প্রকল্প বাস্তবায়িত $3 মিলিয়ন, আর আমরা সেখানে করছি $7 মিলিয়ন। এবং সেখানে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবারের লোকজন প্রায় বাংলাদেশি টাকা 60,000 কোটি টাকা উনি ঘুষ নিয়েছে। এবং আমরা এখন দেখছি তার বোনের মেয়ে যিনি লন্ডনের এমপি হয়েছেন, মন্ত্রী, বাংলাদেশি টাকায় সেখানে ফ্ল্যাট কেনা হয়েছে। আপনি দেখেন তারপর বলা হচ্ছে যে ওখানে ওনাকে বাংলাদেশের এক ব্যবসায়ী ওনাকে বাড়ি কিনে দিয়েছে। কি ইন্টারেস্ট তার বাড়ি কিনে দেবে ওখানে? অর্থাৎ বাংলাদেশের লুটপাট করে এই টাকাটা আপনার। জি, কিন্তু আপনি যে ব্যবসায়ীদের কথা বলছিলেন, একটা দীর্ঘ সময় ধরে আসলে আমরা দেখেছি নির্বাচনে কিন্তু ব্যবসায়ীদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিগত নির্বাচনের দিকেও যদি আমরা তাকাই, সেখানে রাজনীতিবিদদের চাইতে ব্যবসায়ীদের সংখ্যা বেশি ছিল। সেটিও কি আসলে এই দুর্নীতিকে এক ধরনের প্রশ্রয় দেওয়া হয়েছে কিনা আপনি মনে করেন? এটা তো অবশ্যই। আপনি যদি কোথাও ইনভেস্ট করেন সেখান থেকে তো আপনি বেনিফিট প্রত্যাশাই করতে পারেন। এটা তো নর্মাল একটা ব্যবসার থিওরি, যে আপনি ব্যবসা করতে যদি কোথাও নামেন আপনি চাইবেন আপনি ব্যবসা করেন। সেইটাই তো হয়েছে। আপনি দেখেন গত পার্লামেন্টে প্রায় 67% ব্যবসায়ীরা ছিল। তো যেখানে ব্যবসায়ীরা থাকলে তারা তো ব্যবসার জন্য তারা বিনিয়োগ করেছে, যার কারণে দুর্নীতিটা আরো কিন্তু ছড়িয়ে গেছে। আর আমলাদের ব্যাপার আমি এখন একটু বলি বাস্তব অবস্থাটা। আপনি দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেকটা জনপ্রতিনিধিত্বহীন একটি সরকার চলছে। কারণ ইউনূস সাহেব এবং আপনি দেখেন আমাদের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, পৌরসভা ভেঙে দিয়েছে। এখন কিন্তু আমলাদের একক দৌরত্ব সারা বাংলাদেশ। ওনারা ডিসি, ওনারা ওই সদরের মেয়র, ওনারা উপজেলার চেয়ারম্যান, ওনারা জেলা পরিষদের চেয়ারম্যান, অর্থাৎ একক ক্ষমতা এমনভাবে তাদের কাছে কুক্ষিগত হয়েছে যে সামগ্রিকভাবে তারা একটা লুটপাট করার কিন্তু একটা সুযোগ পেয়ে গেছে, যার জন্য দুর্নীতিটা কিন্তু আরো উৎসাহিত হচ্ছে। কিন্তু আবার ওনাদেরকে নিয়েই তো সামনে নির্বাচন দেখতে হবে আমাদের। এখন দেখতে হচ্ছে, কিন্তু এই সংকট তো আমরা এই আমলাতান্ত্রিক সংকটে তো আমরা আছি। আপনি দেখেন আমাদের রাষ্ট্রের একটা রুল অফ বিজনেস বলে একটা কথা আছে। আমরা এই যে কথাটা আতিক ভাই চমৎকারভাবে বলেছে, আমরা দেখেছি আওয়ামী লীগের বহু মন্ত্রী গ্রেপ্তার হচ্ছে, কই একজন সচিব তো হচ্ছে না। অথচ রুল অফ বিজনেস অনুসারে মন্ত্রী যদি দায়ী থাকে তাহলে কেন সচিব দায়ী হবেন ওই ঘটনার জন্য? হচ্ছে বাংলাদেশে। অর্থাৎ আমাদের আমলাতন্ত্র এমনভাবে রাজনীতি, এমনভাবে রাষ্ট্রীয় কাঠামোকে নিয়ন্ত্রণ করে, তাদের বাইরে গিয়ে আমরা টিকতে পারছেন, যার কারণে তারা যে কোনো গভর্নমেন্টের আমলে কিন্তু একটা সুবিধা কিন্তু তারা নিতেই থাকে।